প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব নাগরিকের নিরাপত্তা দেয়া ও শান্তি শৃঙ্খলা রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এর উপরই নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতা। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। বক্তব্যে সেবার মানসিকতা আরও জোরদার করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। রাকিব হাসানের রিপোর্ট। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি। শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে, আমি ওর মধ্যে যাবো না। শুধু তোমাদের কাছে এটুকু বলা, প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায়, এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে। আইনের কোনো অসুবিধা নেই, কেউ বলবে না যে না এটা করা যাবে না, করা অবশ্যই যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের উপরই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে মন্তব্য করে বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সরকারের গুরুদায়িত্ব বলে জানান সরকার প্রধান। এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। পাসপোর্ট প্রতিটি নাগরিকের অধিকার উল্লেখ করে হয়রানি বন্ধে এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এবারে ডিসি সম্মেলনে সারা দেশ থেকে 353টি প্রস্তাব ওঠার কথা রয়েছে, যার মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই এখন বিএনপির লক্ষ্য। দুপুরে নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব সাধারণ মানুষের দ্বারে দ্বারে নিয়ে নেতাকর্মীদের হাজির হওয়ার আহ্বান জানান। প্রতিজ্ঞা হচ্ছে, আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটিই হবে আমাদের আজকের এই কাউন্সিলের লক্ষ্য, এই কাউন্সিলের উদ্দেশ্য। মিটারে না চালিয়ে ইচ্ছে মতো ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালানোর দাবিতে 7 সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্ট আটকে বিক্ষোভ করে সিএনজি চালকরা। একদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে লাখো মুসল্লির যাত্রা আর অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগামী লাখো মানুষ এই অবরোধে দুর্বিষহ পরিস্থিতিতে পড়েন।
অবরোধের কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা করেন মানুষ। এমন পরিস্থিতিতে চালকদের দাবি মেনে নিয়েছে বিআরটিএ। ফলে সিএনজিতে সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে মামলা ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা করবে না পুলিশ। বিআরটিএ পরিচালক ইঞ্জিনিয়ারিং শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গত মঙ্গলবার নাগরিক সেবা নিশ্চিতে সিএনজি বা পেট্রোল চালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে মামলা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয় বিআরটিএ। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান জানানো হয়। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ অনুসারীদের অংশগ্রহণে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হয়েছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দুপুর 12:30টার পরে এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলফির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমা ময়দানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আমিন আমিন ধ্বনিতে। মানুষের কান্নার সুরে প্রকম্পিত হয় তুরাগ তীর। নানা বয়সী ও পেশার মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানান। শেষ দিনে ফজরের নামাজের পর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা মুরসালিন, যার বাংলা তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতের কথা বলেন মাওলানা ইউসুফ বিন সাদ, যার তর্জমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। আখেরি মোনাজাত নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেয়। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেলওয়ে বিভাগ 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। এবারের ইজতেমায় 49টি দেশে প্রায় 1,500 বিদেশি মুসল্লি অংশ নেন। দেশে আর কোনো ফ্যাসিবাদী সাংবাদিকতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এছাড়াও দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে অতীতের মতো আর কোনো ফ্যাসিস্ট গণমাধ্যম পরিচালনা না করার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যার মূল স্লোগান ছিল ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, গণমাধ্যম হবে ফ্যাসিবাদ মুক্ত। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ নিয়ে অতীতের মতো আর কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। শাপলার চত্বর সহ সব ঘটনার বিচার হবে। এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেটআপ যেন বাংলাদেশে না থাকে। কোনো সংবাদকর্মীকে হুটহাট করে ছাঁটাই, বেতন না দিয়ে চাকরিচ্যুত করা, প্রভাব খাটিয়ে বেতন না দিয়ে চাকরিতে বহাল রাখা, বিধি অনুযায়ী নিয়োগপত্র প্রদান না করা এবং ফ্যাসিবাদ বয়ানে সংবাদ পরিবেশনের নিয়ন্ত্রণ করার অপসাংবাদিকতা রোধ সহ ফ্যাসিবাদী সমর্থনকারী মালিক পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠ গড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। জুলাই গণ অভ্যুত্থান নিয়েও কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, আর বাংলাদেশ হবে বাক স্বাধীনতার দেশ। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে মাই টিভি বিশেষ। কেবলমাত্র ক্ষমতা ধরে রাখতেই বিগত আওয়ামী লীগ সরকার গেল 15 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে। সরকারি সকল বাহিনীর সমন্বয়ে ভিন্ন মত দমনে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছে তা অতীতের সকল পৈশাচিকতাকে হার মানিয়েছে। এমনটাই উঠে এসেছে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তদন্ত প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিবেদনের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে, তাই ফ্যাসিস্ট গোষ্ঠীকে বিচারের মুখোমুখি করতে আর কোনো বাধা রইল না।
দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধেও তাগিদ তাদের। মাহবুব সৈকতের রিপোর্ট। বাংলাদেশে গত জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রায় 1400 জনের মতো নিহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে কাজ নেতৃত্ব দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, আর তাদের নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। 12 ফেব্রুয়ারি প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এসব তথ্যই উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। প্রকাশিত ওই প্রতিবেদনকে কিভাবে দেখছেন দেশের সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষকরা? সত্যিকার অর্থে যে একটি নির্মমতা, মানবতার বিরুদ্ধে যে একটি এই হত্যাকাণ্ড, সেটা এই জাতিসংঘের রিপোর্টের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে। এটা গোটা গণহত্যার বিচারের একটি নতুন টার্নিং পয়েন্ট, এই কারণে যে এটাকে আর রাজনৈতিক বিচার হিসেবে রূপ দেওয়ার আর কোনো সুযোগ নাই। তদন্ত করে জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যাদের এই অভিযোগগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, সেটি এই প্রতিবেদন অনেকের চোখই উন্মোচন করবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ, ব্যাপক হারে নির্বিচারে গ্রেফতার ও আটক এবং নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়নের চাক্ষুষ প্রমাণের কথা বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। এ কারণে বিক্ষোভের সময় যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে মানবতা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। ধরে নিয়ে আসো যারা আন্দোলনের সাথে আছে, তাদেরকে ধরো, খুন করো এবং লাশ গুম করো। এই যে তিনটা একই সঙ্গে, এই তিনটা নির্দেশ বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে, বাহিনীর সংশ্লিষ্টদেরকে এই ভাষায় যে হুকুম দিয়েছে, এই প্রমাণ কিন্তু জাতিসংঘের হাতে আছে। এখন সেটা বাংলাদেশের যে ট্রাইব্যুনালে বিচার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, সেখানেও তাদের হাতেও চলে এসেছে। ইতিমধ্যে শেখ হাসিনা যে একদম খুনি পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত পলাতক স্বৈরাচারী সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িয়ে পড়েছিল বলে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়। মানুষের মুখ বন্ধ করে রাখার জন্য নানা ধরনের অগণতান্ত্রিক এবং মানুষের অধিকার, মৌলিক অধিকার এবং মানবাধিকার বহির্ভূত যে প্রচেষ্টা, এক ধরনের নির্যাতন, নিপীড়ন এবং এক্ষেত্রে যে বিভৎস যে প্রক্রিয়া, যেটি আমরা দেখলাম। সুপারিশ করা হয় র্যাব বিলুপ্তি সহ প্রায় 50টিরও অধিক বিষয়। এই বিষয়গুলো তো আসলে রাজনৈতিকভাবে সমাধান হতে হবে। বাহিনীগুলোকে সত্যিকার অর্থে আমরা কি ইনস্ট্রুমেন্ট হিসেবে কিভাবে ব্যবহার করব, এটার উপর অনেকটা নির্ভর করে। বিশ্লেষকরা বলছেন, দেশে যেন এমন দিন আর না আসে, সেজন্য গণতান্ত্রিক সবগুলো প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর বিকল্প নেই। মানুষকে অধিকার থেকে বঞ্চিত করলে বা বঞ্চিত রাখলে তার ফলাফল যে ভালো হয় না, এটি সকলেরই বোধোদয়ের মধ্যে থাকা উচিত। আর যারা অভিযুক্ত, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিষ্পত্তি করে সামনে যাতে একটা দৃষ্টান্ত হিসাবে উপস্থাপিত হয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। শুল্ক হার কমানোর পরেও পাইকারি বাজারে কমেনি খেজুরের দাম, বরং খেজুরের দাম কেজি প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজানে বাজারে ছোলা, ডাল, চিনি সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম রয়েছে সহনীয় পর্যায়ে। তবে বাজারে চরম আকারে সয়াবিন তেলের সংকট থাকায় হতাশ ক্রেতা বিক্রেতারাও। জাহেদ আহমেদ বাবুর রিপোর্ট। বছর ঘুরে আবারও দোরগোড়ায় করা নাড়ছে রমজান মাস, আর তাই রমজানকে কেন্দ্র করে এবার রাজধানীর ভোগ্যপণ্যের বাজার যেন অনেকটা স্থিতিশীল। নগরীর কারণ বাজারে এরই মধ্যে কমেছে চিনি, ছোলা, ডাল সহ সব ধরনের রোজা সামগ্রী, খাদ্যপণ্যের দাম। ছোলা কমছে কেজিতে 15-20 টাকা, আর খেসা ডাল কমছে কেজিতে 5 টাকা। সব ডালের দামই প্রতি কেজিতে 10 টাকা 15 টাকা, প্রতি ডাল কমছে 10-15 টাকার মতো চিনির দাম কমছে। এদিকে খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নেমে আসলেও রোজার অন্যতম অনুষঙ্গ খেজুরের দাম নিয়ে ব্যবসায়ীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা ভাবছে যে ট্যাক্স আরো কমবে, ওই অনুযায়ী মাল ইম্পোর্ট করে না, সবাই বসে ছিল যে মানে ইম্পোর্ট হবে, কিন্তু এখন যে পরিমাণ মালটা ইম্পোর্ট হয়েছে, ওই মালগুলো আস্তে আস্তে আপনার দেখা যাচ্ছে রমজানের ভিতরে আসবে। আর যে পরিমাণ মাল আসছে এগুলো মার্কেটে শর্ট, তার জন্য দেখা গেছে কেজিতে বা কার্টনে ওনারা 100-200 টাকা বাড়ায় দিচ্ছে। আসলে সব ক্ষেত্রে দামে বাড়তি,
কিন্তু কমছে 2 আইটেম খেজুরের দাম কমছে। ক্রেতারা বলছেন রাজধানীর বাজারে চরম আকারে দেখা দিয়েছে প্রয়োজনীয় সয়াবিন তেলের সংকট। এই অবস্থায় বাজার মনিটরিং জরুরি বলে মনে করছেন তারা। রমজান আসলেই তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায়। তেলের সিন্ডিকেটটা তো আপনার 3 মাস যাবত চলতেছে। রমজানে তো তেলের চাহিদা আরো বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী তো জোগান নাই। খেজুরের দামটা একটু বাড়তে লাগতেছে আমার কাছে। ডিলারের তেল পাইতেছে না, এই জন্য আমাদের তেল দিতে আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ 2,90,00,000 মার্কিন ডলার বা প্রায় 351 কোটি টাকা সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE। বাংলাদেশের পাশাপাশি এদিন আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। এর মধ্যে ভারতের জন্য $2,10,00,000 একটি কর্মসূচিও রয়েছে। দেশটির নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছিল।